হ্যালো স্টুডেন্ট, আজকের পঞ্চম শ্রেণী প্রশ্নবিচিত্রার একদম প্রথম সেটটা করাবো। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে, কালি কাকে বলে। আচ্ছা, কালি মিন্স কিন্তু তোমরা প্রথমে বুঝবে, কালি মানে কিন্তু ক্ষেত্রফল। ওকে, দেখো আমি একদম প্রথম প্রশ্নটার উত্তর লিখে নিয়েছি। কালি কাকে বলে বা ক্ষেত্রফল কাকে বলে না, কোনো একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তাকে ওই ক্ষেত্রের কালি বা ক্ষেত্রফল বলে। ওকে, তার পরের প্রশ্নটা দেখো, সমবিন্দু সরলরেখা অথবা সমরেখ বিন্দুর ছবি এঁকে দেখাতে বলছে। ওকে, দেখো সমবিন্দু সরলরেখা, ছবিটা কিন্তু শুধু এটাই হলো, যদি শুধু ছবি চায় শুধু এটাই দেবে হলো। আর কাকে বলে যদি চায়, তিন বা ততোধিক সরলরেখা যদি একই বিন্দু দিয়ে অতিক্রম করে তখন ওই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলে। হলো, এখানটায় একই হতে হলো, একই বিন্দু দিয়ে অতিক্রম করে তখন ওই বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলে। ওকে, দেখো ছবিটা দেখো, এই একটা বিন্দু, আমি এদিক দিয়ে সরলরেখা টেনেছি, এদিক দিয়ে টেনেছি, এদিক দিয়ে টেনেছি, এদিক দিয়ে একটা বিন্দু যাচ্ছে, এই বিন্দুটার নাম দিয়েছি ও, তাহলে চিত্রে ও বিন্দু সমবিন্দু হলো। বোঝা গেল? আর এই সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। ওকে, তারপরে দেখো সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু কাকে বলে? যদি একটি সরলরেখার উপর দুই বা ততোধিক বিন্দু অবস্থান করে তবে তাকে সমরেখ বিন্দু বলে। দেখো এই একটা সরলরেখা, এর উপর দেখো অনেকগুলো বিন্দু আছে। একটি সরলরেখার উপর একাধিক বিন্দু অবস্থান করলে তাকে সমরেখ বিন্দু বলে। যেহেতু এখানে শুধু ছবি চেয়েছে, তোমরা কি করবে, শুধু ছবিটাই দেবে হলো। তবে সংজ্ঞাগুলো মুখস্থ রাখবে যদি সংজ্ঞাগুলো লাগে, যদি সংজ্ঞাগুলো চায়। তারপরে দেখো গদ দাগে, 64টি গুলিকে বর্গাকারে সাজালে প্রতি সারিতে কটি গুলি থাকবে? বিষয়টা একটু ভাববে তোমরা ভালো করে। যারা বর্গ নামতা শিখেছো, দেখো 8-এর বর্গ 64 হয়, তাহলে প্রতি সারিতে 8টি হবে হলো। এটা শর্ট প্রশ্ন, এভাবে করে নেবে। দেখো আমি গয়ের উত্তর দিয়েছি 8। ওকে, এইটা 8। তারপরে দেখো বদমাস, সবাই নিশ্চয়ই জানো সরলের নিয়ম, বদমাসের বিত হয় বন্ধনী হলো। এই বন্ধনী কয় প্রকার? দেখো এই বন্ধনীর বি এর অর্থ, বি এর অর্থ কি হবে? বন্ধনী। ওকে, এটি কয় প্রকার না, এটি মানে বন্ধনী 4 প্রকার। ওকে, এক কি হবে? রেখা বন্ধনী হলো, এটাকে কি বলে? রেখা বন্ধনী। তারপর দ্বিতীয় কি হবে? প্রথম বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তারপরে এইটা কি হবে? দ্বিতীয় বন্ধনী। আর এইটা কি হবে? তৃতীয় বন্ধনী। ওকে, তারপরে দেখো 10 টাকা 1 পয়সা সমান কত টাকা? দেখো 10 টাকা 1 পয়সা, এটাকে আমরা কি করতে পারি?
আচ্ছা দেখো, দাগে প্রশ্নটা ছেড়ে গেছি। 3/5 সমান মানের দুটি ভগ্নাংশ, মানে এইটার সমান মানের দুটি ভগ্নাংশ মানে লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে, ধরো লব হরকে 2 দিয়ে গুণ করবে, আবার লব হরকে 3 দিয়ে গুণ করবে, লব হরকে 4 দিয়ে গুণ করবে, এভাবে করলে সমান মানে ভগ্নাংশ পাওয়া যায়। ওকে, তাহলে দেখো দাগে প্রশ্নটা লিখে নিয়েছি। 3/5 সমান মানের দুটি ভগ্নাংশ হলো, কি বলেছি, লব হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে 3/5, দুজনকে 2 দিয়ে গুণ করো, তাহলে 3 দিয়ে 6 আর 5 দিয়ে 10 হলো। আরেকটা বলেছে, তাহলে 3/5 দুজন মানে লবকেও 3 দিয়ে গুণ, হরকেও 3 দিয়ে গুণ, তাহলে 3 3 9, 5 3 15। ওকে, এইটা হলো। দেখো তারপরে চয়ের দাগে প্রশ্ন যেটা আছে, দেখো 10 টাকা 1 পয়সা সমান কত টাকা, মানে দুজনকে টাকায় পরিণত করতে হবে। এটা টাকা আছে, এটাকে টাকা করব। দেখো প্রশ্নটা লিখে নিয়েছি। আচ্ছা 10 টাকা সমান 10 টাকা, এটাকে কিছু করতে হবে না। প্লাস 1 টাকা সমান কত, 1 পয়সা সমান কত টাকা। দেখো এটা মাথায় রাখবে, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে দেখো টাকাকে যখন পয়সা করব, কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। কেন, টাকা থেকে দেখো পয়সা গিয়েছি, 1 ছিল 100 হয়েছে, মানে কি 1কে 100 দিয়ে গুণ করতে 100 হয়েছে, মানে টাকা থেকে পয়সা যেতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে পয়সা থেকে টাকায় গেলে কি করতে হবে, উল্টোটা হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এইটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। ভিডিওটা বারবার দেখবে, হয়ে যাবে। ওকে, এটা 10 আছে, 10 লিখছি। একে 100 দিয়ে ভাগ করলে কত হবে, এর দশমিক নেই মানে ডান পাশে আছে, তাহলে ভাগের সময় কি দশমিক বাম দিকে সরে, দুটো শূন্য আছে, দুটো সংখ্যা সরবে, তাহলে একটা সংখ্যা সরলে এখানে হবে, আর একটা সংখ্যা সরবে মানে শূন্য লাগাবো, তাহলে 0.01 হবে, 0.01 টাকা। তাহলে সমান কত হবে, এই দুটোকে যোগ করব, যোগ করলে কত হবে, 10.01 টাকা। ওকে, ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে 2 ক আছে, সরল করতে বলছে এই প্রশ্নটা। দেখো আমি তুলে নিয়েছি। ওকে, দেখো এবারে সরল করব। সরলের নিয়ম কি গো, বদমাস, BODMAS হলো। বিতে বন্ধনী, এখানে বন্ধনী কিছু নেই। ওতে অফ মানে এরও নেই। ডিতে ডিভিশন মানে ভাগ, তাহলে ভাগের কাজ আগে হবে, তাহলে আমি এই ভাগের কাজটা আগে করব। 6 গুণিতক 5 গুণিতক 4, এই ভাগটা কেমন করব, গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো। 8কে উল্টালে 1/8 হলো, 1/8 হয়। এটাও গুণিতক চিহ্ন দিয়ে 1/5 হবে, হলো, বোঝা গেল, ইন্টু 7। আবার বলি 4 4 আছে, এই ভাগগুলো কেমন করব, 4কে তো 8 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু ভগ্নাংশের ভাগ যেমন তোমরা শিখেছো, এখানে নিচে ভাবো 1 আছে। ভগ্নাংশের ভাগের নিয়ম কি, প্রথমেরটা দেখে দেখে লিখবো, ইন্টু এটাকে উল্টে দেবো, তাহলে 8কে উল্টালে কী হবে, 1/8 হবে। এটাও সেরকম, ইন্টু 1/5 হবে। ওকে, হয়ে গেল। এবারে দেখো 4 2 8, 5 5 কেটে গেল। তাহলে দেখো উপরে কত আছে, উপরে 7 আছে, এও কিন্তু উপরে, নিচে কিছু নেই মানে 1 ভাববে। ওকে, তাহলে 7 6 42, 42। আচ্ছা এটাও কেটে যাবে তো, 2 3 6, 3 7 21, এটা কিছু না। ওকে, তাহলে 21 অ্যান্সার। ওকে, দেখো এটা কয়ের দাগে, এবারে আমরা করব ক্ষয়ের দাগে। দেখো তারপরে খর দাগে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখি। এটা দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি।
দেখো স্থানীয় মানে বিস্তার করে কোথায় লিখি, এইটা দেখো কেমন করব। এটা দেখো 4 লিখবো, তারপরে কটা শূন্য, কটা সংখ্যা, একটা একটা দুটো তিনটে আছে, এটা 4 ইন্টু 1000 হলো। তারপর প্লাস 5 আছে, 5 ইন্টু দুটো আছে মানে দুটো শূন্য, একের পিঠে 100। তারপরে প্লাস 6 আছে, 6 ইন্টু একের পিঠে একটা শূন্য হলো। তারপরে প্লাস 7 ইন্টু শুধু 1 হলো। তারপরে প্লাস এটা কি করবে, 8/10 লিখবো হলো। দশমিকের উপরে একটা মানে একের পিঠে একটা শূন্য। তারপরে 3 লিখবো, 3/দশমিকের উপরে কটা আছে, দুটো, তাহলে 100। ওকে। তারপরে দেখো এটাকে স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এবারে একে কথায় লিখে পাই, কথায় লিখে কি পাই, এটা দেখো একক দশক শতক হাজার, 4000 হলো। 4000, আবার কি একক দশক শতক 500 হলো, 4500, 4500, তারপরে 67, ওকে। দশমিক 83 হলো, এরকম বলবে, দশমিকের পরে এরকম বলতে হয়, 83। ওকে, তাহলে স্থানীয় মানে বিস্তার করলাম এইটা, আর কথায় লিখলাম এইটা। ওকে। তারপরে প্রশ্ন দেখো, গদ দাগে চিত্রসহ সংজ্ঞা লেখো, সমান্তরাল সরলরেখা। দেখো আমি প্রশ্নটা লিখে নিয়েছি, দেখো আমি সংজ্ঞাটা লিখছি। একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত না হয় সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরল রেখা। ওকে, চিত্রটা কেমন হবে তোমরা স্কেলে আঁকবে, আমি হাতে এঁকে দিচ্ছি। একই একটা সমতল, দুই বা তার বেশি সরলরেখা, তারা পরস্পর মিলিত হবে না। ধর এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা মিলিত হয় না, সেই সরলরেখাগুলো সমান্তরাল সরলরেখা। এটার নাম দিয়ে ধরো এ বি সরলরেখা, আর ধরো সিডি সরলরেখা। ওকে, সরলরেখার চিহ্ন, তীর চিহ্ন দিয়ে দেবো। ওকে, তারপরে তো ঘর দেখে দেখো, রাম আমবাজার থেকে 151.50 টাকা দিয়ে এক ঝুড়ি আম কিনলো। বাজারে গিয়ে সেই আম 176 টাকায় বিক্রি করলো।
তাহলে এই টাকাটাই কিনেছিল, এই টাকাটা বেশি টাকায় বিক্রি করেছে, তাহলে সে কত টাকা বেশি পেল। তোমাদের বলেছিলাম কত বেশি কত কম থাকলে কিন্তু বিয়োগ করতে হয়। আর এমনি বুঝতে পারছো সে 151.50 টাকায় কিনেছিল, সে তো অনেক বেশি টাকায় বিক্রি করেছে, তাহলে বিয়োগ করলে তুমি জানতে পারবে যে কত টাকা বেশি পেল। তাহলে দেখো আমি বিয়োগ করার সময় 176কে 176.00 লিখবো, হলো এইরকম সাজিয়ে নেব। তারপরে 151.50 বিয়োগ করব। এই সাজানোটা কিন্তু তোমরা ভালো করে রপ্ত করবে। চলো তো 0 থেকে 0 বাদ দিলে 0, 1 ধান নেবো, 10 থেকে 5 বাদ গেলে 5। দশমিকের যোগ বিয়োগের সময় দশমিকের সোজা দশমিক থাকে, আর দশমিকের সোজা রেখেও সাজাতে হয়। ওকে, এখানে কত 5 থেকে 1 বাদ গেলে 4, 7 থেকে 5 বাদ দিলে কত 2। ওকে ওকে, তাহলে বিয়োগ হলে তাহলে এই বিয়োগটাতে কী শিখলে, 176টাকে আমি কেমন লিখলাম 176.00 হলো। এরকম না লিখলে তুমি বিয়োগটা করতে পারবে না, আর এই রকমই তোমাকে লিখতে হবে। তারপরটাকে দশমিকের সোজা দশমিক লিখে সাজিয়েছি, বিয়োগ করেছি। তাহলে অতএব কী লিখব, সে কত টাকা বেশি পেল না 24.50 টাকা বেশি পেল। ওকে, আচ্ছা দেখো তারপরে এই দাগের প্রশ্নটা ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে মানে উঠবে কোথা থেকে, নিচ থেকে উপরে মানে ছোট থেকে বড়। আমি দেখো প্রশ্নগুলো তুলে নিয়েছি, দশমিক তুলতে হলে কি হয়, দেখো এখানে পুরো সংখ্যাটা কি আছে 5 আছে, 5 বাই দশমিকের পরে কটা সংখ্যা আছে 3টে, মানে 1-এর পিঠে 3টে 0 হলো। এভাবে দশমিক তুলতে হয়। এটাও দেখো এখানে পুরো সংখ্যাটা কি আছে 5 আছে, 5 বাই তাহলে দশমিকের পরে কটা 2টো, মানে 1-এর পিঠে 2টো 0। এটা হচ্ছে পুরো সংখ্যাটা আমি লিখব 5, দশমিকের পরে কটা সংখ্যা আছে 1টা, মানে 1-এর পিঠে 1টা 0। এবারে দেখো আমি হরগুলোকে সমান করব। দেখো এইখানে আর 1টা 0 লাগবে, তাহলে আমি কী করব, লবেও 10 গুণ করব, হরেও 10 গুণ করব। তাহলে এটা কত হলো, দেখো 10 5 50, এটা 110 কত 1000 হলো, এটা 1000 আছে, এটাও 1000 হয়ে গেল। এর কটা আরও 2টো 0 লাগবে, মানে ওপরেও 100 গুণ করব, নিচেও 100 গুণ করব। দেখো 5 × 1-এর পিঠে 2টো 0, আর নিচে যেটা ছিল 10 × 1-এর পিঠে 2টো 0। মানে আমার এই হরগুলো সমান করতে হবে। এর 1000 আছে, এটাকেও 1000 করে নিয়েছি। একে 1000 করতে হলে কী করতে হবে, 2টো 0 লাগাতে হবে। 2টো 0 মানে কি 1-এর পিঠে 2টো 0 গুণ করতে হবে। তাহলে নিচেও যাই করব, উপরেও তাই করব, না হলে কিন্তু ক্যালকুলেশানে সমস্যা হবে। ওকে, সব সময় লবে যাই করবে হরেও তাই করবে। তাই দেখো লবেও 100 গুণ করেছি, হরেও 100 গুণ করেছি। তাহলে এটা কত দাঁড়ালো, 100 5 500, এটা 1000 হলো। এবারে দেখো নিচেরগুলো একই, তাই না। দেখো এবারে ছোট থেকে বড়, দেখো 100 ভাগের 5 ভাগ, 100 ভাগের 50 ভাগ, 100 ভাগের 500 ভাগ, সরি 1000 ভাগের 5 ভাগ। তাহলে এইটা সবচেয়ে ছোট, তারপরে এইটা, তারপরে এইটা, তাই না। তাহলে দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, লিখবে শেষে অতএব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সবচেয়ে ছোট। তাহলে কী হবে, এইগুলো দেখবো কিন্তু উত্তর লিখবো, কিন্তু এগুলো মাথায় যেন থাকে, প্রশ্নে যেগুলো থাকে সেগুলো কিন্তু উত্তর লিখতে হয়। তাহলে সবচেয়ে ছোটো কী হবে, এইটা হবে 0.005, তারপরে এইটা হবে 0.05, তারপরে হবে এইটা 0.5। ব্যাপারটা ভাবো আবার, এটা 1000 ভাগের 5 ভাগ ছোট না 1000 ভাগের 50 ভাগ ছোট হলো। 1000 ভাগের 5 ভাগ, ধরো তুমি 1000 ভাগের 5 ভাগ তুমি নেবে, আর আরেকজন 1000 ভাগের 50 ভাগ নেবে, তাহলে কি এইটা ছোট হবে।
তাই না? সবচেয়ে ছোট এইটা। আর এটা 1000 ভাগের 50 ভাগ, আর এটা 1000 ভাগের 500 ভাগ। তো সবচেয়ে ছোট এইটা, যার জন্য এইটা লিখেছি দেখো। তারপরে এইটা, যার জন্য এইটা লিখেছি। তারপরে এইটা লিখেছি। ওকে। তারপরে দেখো 3 থেকে শুভঙ্কর একটি বাঁশের এত অংশে লাল, এত অংশে সবুজ, এত অংশে হলুদ রং করেছে, কত অংশ বাকি করা আছে? এ কত অংশ রং করা বাকি আছে? দেখো এগুলো মাথায় রাখবে। এই জাতীয় অঙ্কগুলোতে যখন আমি সম্পূর্ণ অংশ জানি না, লিখবে ধরি সম্পূর্ণ অংশ 1 হলো। সম্পূর্ণ অংশ মানে পুরোটা। এই জাতীয় অঙ্কে তাহলে সম্পূর্ণ অংশ তো জানি না, তাহলে সম্পূর্ণ অংশ ধরি 1। এবার এইগুলো হয়ে গেছে, তাহলে কী হবে? 1 থেকে এইগুলো যোগ করে বাদ দিয়ে দেবো। এগুলো তো রং করা হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? সম্পূর্ণ 1 অংশ, সেটা থেকে এইগুলো সব বাদ দেবো। তাহলে এইগুলোকে যোগ করে বাদ দিয়ে দেবো 1 থেকে, তাহলে সহজ হবে। তাহলে লেখো, অতএব রং করা বাকি আছে। আচ্ছা, আগে একটু লিখে নেবে। ওকে, ধরি সম্পূর্ণ অংশ 1। ওকে, এটা লিখতে হবে, ধরি সম্পূর্ণ অংশ সমান 1। ওকে, এবার লেখো তাহলে অতএব রং করা বাকি আছে কত? পুরোটা তো 1 মাইনাস যেগুলো রং করা হয়ে গেছে 2/13 প্লাস 1/3 প্লাস 8/39। অঙ্কটা কিন্তু খুব সহজ। সম্পূর্ণ অংশ মানে পুরোটা ধরে, এইসব অঙ্কের ক্ষেত্রে ধরে নিতে হয়। হলো সম্পূর্ণ অংশ 1, এবারে রং করা হয়েছে এইগুলো, তাহলে এইগুলো সব যোগ করে 1 থেকে বাদ দিয়ে দেবো পুরোটা এইটা। আর এগুলো রং করা হয়েছে, তাহলে পুরোটা থেকে যেগুলো হয়েছে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটাই রং করা বাকি আছে। 1 মাইনাস, এটা লসাগু করো সাইডে। দেখো এটা কিন্তু 13তে যাবে, 13 একে 13, 13 3 39, 3টা যাবে না, নেমে যাবে। আবার দেখো 3-এ যাবে, 3 একে 3, 3 একে 3, 1 নেমে যাবে। লসাগু কতক্ষণ করতে হয়? যতক্ষণ কমপক্ষে কোনো নামতা দিয়ে 2টো যাবে। আর লসাগু উত্তর কেমন করতে হয়? সাইটেরগুলো ধারেরগুলো গুণ করতে হয়। দেখো 13 3 39, তাই 1 যেহেতু, সেই 39কে 1 দিয়ে গুণ করলে 39 হবে। লসাগুটা নিচে লিখলাম। লসাগুকে হর দিয়ে ভাগ করো, যেটা হবে লবের সঙ্গে গুণ করে বসিয়ে দেবে। 39কে 13 দিয়ে ভাগ করো, 13 3-এ 39, 3 হচ্ছে, 3 2-এ 6, যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। আবার 39কে 3 দিয়ে ভাগ করো, 13 হবে, 13 1-এ 13। আর 39কে 39 দিয়ে ভাগ করো, 1 হবে, 1 8-এ 8। 1 বিয়োগ 13 8-এ কত? 21, 21 6-এ কত? 27, তাহলে 27/39। এটা দেখো কাটাকাটি হবে, 3 9 27, 3 একে 3, 3 3-এ 9। ওকে, এবারে সেই লসাগু আবার বিয়োগ করো। 1 আর 13 লসাগু কত? 13, তাহলে 13কে 1 দিয়ে ভাগ করলে কত? 13, 13 1-এ 13, মাইনাস 13কে 13 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 9 9, তাহলে কত হবে? 4/13 অংশ। ওকে, বিষয়টা তোমরা কিন্তু এখানে এই 1 বিয়োগ 9/13 হলো, এটাকে ভগ্নাংশে বিয়োগ করেছি, বুঝে গেল? এই 1-এর নিচে কিছু নেই মানে সবসময় 1 ধরবে। তাহলে 1 আর 13 লসাগু কত? 13 হবে। লসাগুকে হর দিয়ে ভাগ করব, এখানে তো 1 আছে, 13কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 13, যেটা হবে লবের সঙ্গে গুণ, 13 হলো, 13-র সঙ্গে 1 দিয়ে গুণ করলে 13 একে 13, মাইনাস আবার সেই লসাগুকে হর দিয়ে ভাগ, 13কে 13 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 × 9, 9 একে 9, তারপরে এটা বিয়োগ করে দিচ্ছি উত্তর। তারপরে দেখো ক্ষয়ের দাগে, ক্ষয়ের দাগে কী আছে দেখো, একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 13 মিটার,
অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান এবং দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 মিটার বেশি, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা দেখো, প্রথম বলছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণিত বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো দিয়েছে 13, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 13 গুণিতক 13। এটা আগে করি। দেখো তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 13 গুণিতক 13 কত হবে? বর্গ মিটার। 13 গুণ করলে কত হবে? 169 বর্গ মিটার। আবার বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? বলছে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্যটা জানি না, প্রস্থ কত বলছে? প্রস্থ বলছে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে প্রস্থ হচ্ছে কত হবে? 13, তাই না? বর্গক্ষেত্রের বাহু কত? 13, প্রস্থ পেয়ে গেছি। আর দৈর্ঘ্য কত বলছে? না, দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 7 বেশি, মানে 13 যুক্ত 7 সমান কত? 20, তাই তো? 20 মিটার, এও মিটার হলো। তাহলে অঙ্কটা সহজ। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত? 20 গুণিতক প্রস্থ কত? 13 বর্গ মিটার। ক্ষেত্রফলের সময় বর্গ কথাটা লিখবে। তাহলে 0, 13 দিয়ে 26, 260 বর্গ মিটার হলো। অঙ্কটা কিন্তু খুবই সহজ, তোমরা একটু ভাববে। বর্গক্ষেত্রে একটা বাহু দিয়েছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিত বাহু পেয়ে গেলাম। এবারে আয়তক্ষেত্রের প্রস্থ দিয়েছে কি না বর্গক্ষেত্রের বাহুর সমান, তাহলে বর্গক্ষেত্রটা 13, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে? 13 হবে। আবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লাগবে আমাদের, না হলে তো ক্ষেত্রফল বার করতে পারবো না। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলছে? না, তার প্রস্থের থেকে 7 বেশি, তাহলে প্রস্থ কত? 13, 13 সঙ্গে 7 বেশি মানে 20। তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সূত্র তো জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবারে দেখো শেষ প্রশ্নটা আছে গো আছে। দেখো, যে সরলরেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা। দেখো 3 নম্বর আছে, মানে কমপক্ষে তোমাকে 3টি তুলনা সঠিক লিখতে হবে, নাহলে নম্বর দেবে না। এই তুলনাটা দেখো তোমাদের বইয়ের পেজে দেখবে, পেজ নম্বর আমি বলে দিচ্ছি। এই যে দেখো 171 পেজ হলো। এই যে সরলরেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা হলো। 1, 2, 3টে এরকম ছক করে কিন্তু 3টে আছে, যখন 3টি মুখস্থ করবে, নাহলে 3-এর 3 দেবে না। এটা আমি তাহলে করছি না, আমি বইয়ের পেজ নম্বর 171 পেজ লিখে দিচ্ছি হলো। ওকে, তাহলে বইয়ের 171 পৃষ্ঠা দেখো। ওকে, এই পর্যন্ত আজকের মোটামুটি রায়মার্টিনের প্রথম 1 নম্বর স্কুলটা করে দিলাম, তারপরে বাকি স্কুলগুলো করবো। ওকে, গুড নাইট।